জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমরা এখনো কার্যত কোনো বিচার আসলে দেখতে পাইনি। ভারত সরকারকে যে চাপ প্রয়োগ করে হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা, এটা অন্তর্বর্তী সরকার করতে পারেনি। অন্তর্বর্তী সরকার আদৌ পারবে কিনা, আর যদি না পারে, এটা কিভাবে আসলে হাসিনা এবং আওয়ামী লীগের বিচার কার্যকর করা যায় বলে আপনি মনে করেন? কিভাবে সম্ভব? আসলে হাসিনাকে ফেরত আনাটা ততটা মানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার বিচার শুরু করা। রায়টা অন্তত দেওয়া। পলাতক পলাতক তাকে আমরা আমাদের সরকার নিশ্চয়ই সরকারের উচিত হবে তাকে ফেরত আনার। সেটা সম্ভব নাও হতে পারে তাৎক্ষণিকভাবে। তার মানে এই না যে তার বিচার কার্য সেজন্য থাকবে, স্থগিত বা বন্ধ হয়ে থাকবে, মোটেই না। বিচার কাজটা শুরু করা উচিত ছিল, কিন্তু পারে নাই। 6 মাসও পারে না, রায়ও দিতে পারেনি পর্যন্ত। রায় তো দূরে, বিচারই শুরু হয়। হ্যাঁ, বিচারই শুরু। বিচার কিভাবে হয়েছে? আর দৃশ্যমান তো না, ওইভাবে দৃশ্যমান না। এটা তো আসলে ঝড়ের গতিতে, তার তো অপরাধ একটা না, সে একটা হত্যা করে নেই তো, হাজার হাজার হত্যা করেছে। হ্যাঁ, মানে 1.5 থেকে 2,000 সে হত্যা করেছে এই শুধু 16 বছর, মানে এই 36 দিনে। 16 বছরে তার তো আরো হত্যা আছে অনেক, গুম খুন। হ্যাঁ, গুম খুন আছে। সবগুলো তো বিচার হওয়া উচিত, ঝড়ের গতিতে একটার পর একটা বিচার হওয়া উচিত। এখন এইগুলো সেই গদায় লস্করি চালে মানধাত্তা আমলের আইন দিয়ে একটু একটু করে করছে, এগুলো তো হবে না। বিপ্লবী আদালত দরকার ছিল, এই জন্য দরকার হচ্ছিল বিপ্লবী সরকারের। বিপ্লবী সরকার আসতো, এসে বিপ্লবী সরকারের অধীনে বিপ্লবী আদালত গঠন হতো, সেখানে বিচার হতো। আচ্ছা, বিপ্লবী সরকার গঠন না হওয়াটাই এখানে একমাত্র বাধা বলে আপনি মনে করছেন? সবচেয়ে বড় বাধা। এই প্রচলিত কোন আইন দিক কি বছর বছর ধরে বিচার হবে, এই সমস্ত, এগুলো তামাশা। আর আমাদের দেশের আইন, আমাদের দেশে তার প্রয়োগ ব্যবস্থা সবকিছু কি, এগুলো আমরা দেখছি না কিভাবে এখানে আইন হয়, কিভাবে আইনের প্রয়োগ হয়। মাঝখানে ফালতু 72-এর সংবিধান ঘাড়ের উপর চাপিয়ে রেখেছে, যার কোনো আদি চেহারাই নাই। কতবার যে কাটা ছাড়া করে কি মানে একটা কিংবদন্তিময় একটা জিনিস ঘাড়ের উপর চাপানো আছে, সেটা দিয়ে রাষ্ট্র চলছে। সেটার অধীনে যে রাষ্ট্রপতিকে রাখা হয়েছিল, তার কাছে আবার শপথ গ্রহণ করিয়ে এই সরকারকে বসানো হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস, তাকে বসানো হয়েছে তো এই সংবিধানের মানে বিধান অনুযায়ী, তার মারফতে। অথচ তিনি এই সংবিধান অনুযায়ী নির্বাচিত হন। তারপর গোজামিল জগাখিচুড়ি একটা অবস্থা, এগুলো এক কোপে সব পরিষ্কার করে দিতে পারতো। একটা বিপ্লবী আদালত, বিপ্লবী সরকার গঠন করলে হয়ে যেত। ওই সময় ইউনিসেফ প্রধান হতেন, রাষ্ট্রপ্রধান হতেন, তিনি রাষ্ট্রপতি হতেন, তার অধীনে একটা বিপ্লবী সরকার হতো, ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করতো। যারা হাসিনাকে তাড়িয়েছে তাদের আর কি বৈধতা লাগে? তারাই তাদের সবকিছু, তাদের সরকার গঠন করলে ওইটাই বৈধ হতো। তারা যা করেছে, ছাত্র প্রাণ দিয়েছে, এটাই তো। আর কি বৈধতা? রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে তারা বৈধতা পেয়েছে, আর কোনো বৈধতার দরকার নেই। তাদের ম্যান্ডেট ওইটাই, লক্ষ লক্ষ মানুষ তাদের পেছনে দাঁড়িয়ে গেছে, ওইটাই বৈধতা। হ্যাঁ, ওইটাই বৈধতা। ছাত্রদের উচিত ছিল একটা বিপ্লবী সরকার গঠন করা। বিপ্লবী সরকারটা কিভাবে গঠন হতে পারে, এবং গঠন করতে গেলে আসলে রাজনৈতিক দল করা প্রয়োজন কিনা, প্রয়োজন আছে কিনা? রাজনৈতিক দল করলে করবে, না করলে না, এটা ছাত্রদের ব্যাপার। তার মানে রাজনৈতিক দল গঠন করেও বিপ্লবী সরকার সেটা তারা করতে পারে, আবার না করেও করতে পারে। তারা যে মোট কথা, এই বিপ্লবী ছাত্ররা, এরা আমি বিপ্লবী শক্তি মনে করি। এরা কিভাবে সংগঠিত হয়ে আছে না আছে সেটা আসলে খুব গৌণ একটা বিষয়। তারা সংগঠিত, দল করলেও তারা সংগঠিত, দল না করলেও তারা সংগঠিত। এটা একটা আনুষ্ঠানিকতার ব্যাপার। ঠিক আছে, দল করলো, তারা একটা ঘোষণা করে দিল, ঘোষণা না করলেও তারা শক্তি, ঘোষণা করলেও তারা শক্তি।
ঘোষণা করলে একটু আনুষ্ঠানিক ব্যাপার হলো, একটু দৃশ্যমান চোখের সামনে হলো। তারা, আমার বক্তব্য হচ্ছে, তারা এই ক্ষমতার কেন্দ্রে একটু ঢুকে আছে, বেশি ভালো পুরোটা ঢুকতে পারেনি। উচিত হচ্ছে ছাত্রদের পুরোটাই দখল করা। এই সরকার, অন্তর্বর্তী সরকার টরকার না, বিপ্লবী সরকার একটা গঠন করা উচিত তাদের। প্রফেসর ইউনূস থাকতে পারেন প্রধান হিসেবে, অভিভাবক, তার রোলটা হবে, তার ভূমিকা হবে অনেকটা অভিভাবকের। তিনি বলেন এই বিপ্লবী সরকারের অভিভাবক হলেন, অসুবিধা কি? তাতে তার আপত্তি থাকলে তিনি চলে গেলেন, থাকলেন না, ছাত্ররা পারবে। তার মানে বিপ্লবী সরকার গঠন না হলে আসলে দেখা যাচ্ছে যে বিচারের কোনো কিছুই আসলে হবে না। এ তো 6 মাসে তো তাই প্রমাণ হচ্ছে। আসলে আসলে কি বলবো, এটা তামাশা চলছে। এখানে প্রথম কাজে উচিত ছিল সরকারের, যে নামে সরকার হোক না কেন, অন্তর্বর্তী সরকার হোক আর যে নাম দিয়ে সরকার গঠন করে, প্রথম কাজ উচিত ছিল হাসিনা এবং তার দোসর, তার সাঙ্গপাঙ্গদের বিচার, এবং দলের, আওয়ামী লীগেরও বিচার। দলের এটা অপরাধী দল। আওয়ামী লীগ পর্যন্ত নিষিদ্ধ করতে পারেনি এই 6 মাসে। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে নাম কথা। ছাত্রলীগ তো একটা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে, মূল ইয়ে তো আর না। মূল তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে মূল দল এবং তার মাথা হচ্ছে হাসিনা। হ্যাঁ, তাহলে হাসিনার শাস্তি হওয়া উচিত ছিল, দলেরও বিচার হওয়া উচিত ছিল। জার্মানিতে তো আপনার ইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলারের পতন হলো, এদের তো বিচার টিচার করেছে, ও তো আছেই। হ্যাঁ, ওদের পার্টি টার্টি সব নিষিদ্ধ, আদর্শ নিষিদ্ধ। এমনকি এখনো পর্যন্ত জার্মানির মাটিতে কিন্তু আপনি মানে এদের পক্ষে কোনো কিছু বলা যায় না বা লেখা যায় না, কিন্তু এর আইনত অপরাধ হিসেবে গণ্য হয়। অপরাধ। আমার তো মনে হয় যে এটাও করা উচিত বাংলাদেশে। আওয়ামী লীগ, শেখ মুজিব এবং শেখ হাসিনা এবং সোহরাওয়ার্দী, এই 4 সম্পর্কে এখানে পজিটিভ কোনো কিছু বলা যাবে না, লেখা যাবে না। এটা আইন হওয়া উচিত যে যে লিখবে বা বলবে তাকে অ্যারেস্ট করা উচিত। গণতান্ত্রিক অধিকার একটা থাকবে না বলার? জার্মানির না, তাহলে তো জার্মানিও তো বলতে পারে যে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরাও তাহলে হিটলারকে পক্ষে কথা বলতে দেই, তাদেরও সুযোগ দেই। তো ওরা আমাদের মতো গণতান্ত্রিক না, আমরা অনেক বেশি গণতান্ত্রিক, ইউরোপের চেয়েও গণতান্ত্রিক, জার্মানির চেয়েও আমরা অনেক গণতান্ত্রিক। শুধু আমরা সবাইকে দরজা খুলে দিচ্ছি, গণহত্যাকারীদেরও সবাই, চোর, ডাকাত, দর্শক, সবার দরজা খোলা, আমাদের সবার সমান অধিকার। এরকম কি বলবো, এইটা কি ধরনের দৃষ্টিভঙ্গি? এটা এত অপরাধ করেছে এই আওয়ামী লীগ এদেশে, এত অন্যায়। আর এটা শুধু 9 থেকে না, 24 এদের গুরু সোহরাওয়ার্দী 56-57 সালে কি করেছে, সেটা একটা খুনি। গ্রেট ক্যালকাটা কিলিং এর মূল নায়ক হচ্ছে সোহরাওয়ার্দী, আর তার ডান হাত ছিল হচ্ছে শেখ মুজিব। 56-57 সালে পাকিস্তানের মন্ত্রিসভায় গিয়ে কি করেছে সোহরাওয়ার্দী, কি করেছে শেখ মুজিব? এরা সব প্রতারক, খুনি, প্রতারক, ঠক, বিশ্বাসঘাতক, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে এদের দল। এদের শাস্তি হওয়া উচিত। শুধু তাই না, এদের নাম নিশানা পর্যন্ত এই দেশ থেকে মুছে ফেলা উচিত। হ্যাঁ, একদমই ঘৃণিত হয়ে থাকবে, ঘৃণিত হয়ে থাকবে। মির্জাফর যেমন ঘৃণার শব্দ, সেরকম এদের নাম ঘৃণার শব্দ হয়ে থাকা উচিত। নাম হওয়া উচিত গালমন্দের সাথে। হ্যাঁ, অত্যন্ত ঘৃণ্য এরা, কলঙ্ক, সমাজের জন্য এরা কলঙ্ক। এই কলঙ্ক নিয়ে আমরা গর্ব করে বেড়াবো না? আর এই কলঙ্কিত যারা কলঙ্ক চিহ্ন লেপন করেছে জাতির কপালে, তাদের অধিকার থাকবে এখানে? কোনো অধিকার থাকতে পারে না। তাদের পক্ষেও আসলে কোনো কিছু বলা লেখা উচিত। আপাতত বিচারটা সমালোচনা থাকতে পারে, অনেক কিছু সমালোচনা থাকতে পারে। বিএনপির সমালোচনা হবে, ছাত্রদের সমালোচনা অবশ্যই হবে, ইউনূস সরকারেরও সমালোচনা হবে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে, মুজিবের পক্ষে, সোহরাওয়ার্দীর পক্ষে, এদের পক্ষে কোনো কিছু লেখা বলা এগুলো নিষিদ্ধ থাকা উচিত। আমি একমত, ঠিক আছে, আইন করে নিষিদ্ধ করা উচিত, যে আইনত অপরাধ হবে এদের পক্ষে কেউ লিখলে বা বললে, এগুলো আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। জার্মানিতে তো সেরকমই হয়, হিটলারের পক্ষে কিছু বলা যায় না, নাৎসিবাদের পক্ষে কিছু বললে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। এরকম তো আমাদের দেশেও তো অবশ্যই করা উচিত। আমরা তো খুবই উদার গণতান্ত্রিক,
যাই হোক, ওরা কি করছে না করছে তার চেয়ে বড় কথা হচ্ছে এদেরকে আমরা ঘৃণা করতে শিখবো, ঘৃণা করতে শিখবো, ঠিকই, হ্যাঁ। এদের অত্যন্ত ঘৃণিত শব্দ এরা, মানে এই চরিত্র এরা অত্যন্ত ঘৃণিত। সোহরাওয়ার্দী, শেখ মুজিব এবং হাসিনা, আওয়ামী লীগ আওয়ামী লীগ অবশ্যই এদের জন্ম, কি বলবো, আওয়ামী লীগ আগে মুসলিম লীগ ছিল, পরে আওয়ামী লীগকে দেখেছি আমরা, আওয়ামী লীগের কাজগুলো খুব ভালোভাবে দেখেছি। মানে মুজিবের আমলও দেখেছি, তার আগে সোহরাওয়ার্দীর আমল, অন্তত আমি তো মনে করতে পারি। ওই যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলো সেই সময়কার ঘটনা তো আমার মনে আছে এখন। আচ্ছা, স্কুলের ছাত্র ছিলাম তখন তো এগুলো শুনতাম, পড়তাম, মিটিংও যেতাম, মাঝে মাঝে শুনতাম স্কুল জীবনে। হ্যাঁ, এগুলো তখন আমি একটু রাজনীতিতে সচেতন ছিলাম, আমাদের যুগে অনেকেই ছিল, ছাত্ররা অনেকে যেত, মিটিং শুনতে যেত, আগ্রহ ছিল। তো এই ভাষা আন্দোলনের পর একটা আমাদের মধ্যে নবজাগরণ শুরু হয়েছিল না সমাজে। তো স্বাভাবিকভাবে অনেকেই ওই জনসভায় যেত, মিটিং, মুজিব কি বলে বা সোহরাওয়ার্দী কি বলে এসব শোনার জন্য। তো সোহরাওয়ার্দীর বক্তৃতা শুনলাম মনে নেই, মুজিবের বক্তৃতা আমি শুনেছিলাম, স্কুল জীবনের কথা আমি বলছি সেই সময়। তো যাই হোক, এরা অত্যন্ত ঘৃণিত চরিত্র, ঘৃণ্য চরিত্র। এদের কোনো মর্যাদা থাকা উচিত না, এদের কোনো অধিকার থাকা উচিত না এদেশে। এদের পক্ষে বলাও আসলে এটা অপরাধ হওয়া উচিত, অন্যায় হওয়া উচিত। এটা খুনির পক্ষে কথা বলা। খুনি না, এটা জাতিকে অধঃপতিত করেছে, বিনষ্ট করেছে এরা, নিজেরা তো লুটেরা। আবার পাচার করেছে বিদেশে সব পাচার করেছে। আগে পারে নাই, ওই হাসিনা আমলে শুরু 15 বছরে একেবারে যা খুশি তাই করেছে। মানে এখন আমার কথা হচ্ছে এদের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে, মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে, বিচার করতে হবে সবার আগে, বিচার ইমিডিয়েটলি বিচার দরকার। এবং এটার জন্য এই বিচার ব্যবস্থা দিয়ে চলবে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা বুঝেই গেছি 6 মাসে। বিপ্লবী বিচার হবে, বিপ্লবী আদালতে বিচার, বিপ্লবী আদালত, বিপ্লবী আইন হবে। এবং কে করবে? বিপ্লবী সরকার করবে। বিপ্লবী সরকার, এটা ছাত্রদের এই কাজ করতে হবে, ছাত্ররা এই কাজটা করুক। আর এই যে কিছু এসে এখানে বলছে যে ছাত্রদের পদত্যাগ করতে হবে দল করার আগে, দল নাকি করতে পারবে না, ছাত্র দল করবে, ক্ষমতা থেকে করবে। আচ্ছা, পুরো ক্ষমতা তারা দখল করবে, অধিকার করবে। তারা এই যে কত আরো যে অনেকগুলো উপদেষ্টা রেখেছে, কিসের উপদেষ্টা পরিষদ, মন্ত্রিসভা গঠন করবে, বিপ্লবী মন্ত্রিসভা, বিপ্লবী সরকার। মূলত ছাত্ররা থাকবে সেখানে, 2-4 জন এক্সপার্ট ওপিনিয়নের জন্য 2-4 জন এক্সপার্টকে তারা বিশেষজ্ঞ রাখতে পারে, সঙ্গে কমিটিতে রাখতে, মন্ত্রিসভায় রাখতে পারে। আর কার্যক্রম আসলে বিপ্লবী হওয়া উচিত। এই রাষ্ট্র, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী তো রাখা উচিত না। কারণ আমি মানে যা বুঝতে পারি যে 6 মাসে প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ তো সরকারকে ওইভাবে সাহায্য করে না বলে মনে হয়। ছাত্রদের নতুন করে করতে হবে, সব ঢেলে সাজানো উচিত। নতুন সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, নতুন বিচার ব্যবস্থা, গোয়েন্দা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু নতুন করা উচিত। পুরাতন ব্যবস্থার খুব, মানে কি বলবো, পুরাতন ব্যবস্থা থেকে আসা লোকজন যতটা সম্ভব কম রাখা উচিত, যতটা সম্ভব। যারা খুব পরিচ্ছন্ন হিসেবে চিহ্নিত হবে তারা শুধু চাকরিতে থাকবে, সব বরখাস্ত বাতিল করে দেওয়া উচিত, অবসরে পাঠানো উচিত। এবং যারা অপরাধ করেছে, চিহ্নিত যারা অপরাধী, তাদের শাস্তি হওয়া উচিত। এগুলো দ্রুত এই কাজগুলো করা দরকার।